সাদ তার কালো জিপটা নিয়ে ঝড়ের গতিতে বাজারের ভেতর দিয়ে যাচ্ছে। দুপাশের দোকানদার আর পথচারীরা সাদের গাড়ি দেখলেই ততস্থ হয়ে পথ ছেড়ে দেয়, কিন্তু বাজারের মাঝখানের মোড়টাতে আসতেই গাড়িটা হঠাৎ ব্রেক কষতে বাধ্য হয়। সামনে একদল ছোকরা একটা গাড়ি আটকে ঝামেলা করছে। বাজারের ভিড়ে রাস্তাটা জ্যাম হয়ে আছে। সাদ গাড়ির গ্লাস নামিয়ে কর্কশ গলায় চিৎকার করে, রাস্তা ছাড়, কার এত বড় কলিজা যে সাদ মির্জার গাড়ি আটকায়? ওই দলের লিডার মতো একটা ছেলে, যে কিনা এই এলাকায় নতুন উদীয়মান, সে না চিনে বলে ওঠে, আরে তুই কে রে? রাস্তা তোর বাপের, একটু দাঁড়া, কাজ শেষ করে ছাড়ছি। কথাটা শেষ হওয়ার আগেই সাদ গাড়ি থেকে নামে। চোখের দৃষ্টি এখন চিতাবাঘের মতো ধারালো। সোজা এগিয়ে গিয়ে ছেলেটা চুলের মুঠি ধরে একটা চলন্ত ট্রাকের বডির সাথে সজোরে আছড়ে ফেলে। আমার বাপের রাস্তা কিনা সেটা তোকে এখন আজরাইল এসে বলবে। সাদ পকেট থেকে একটা ব্রাশ নাকল বের করে আঙুলে পড়ে নেয়। এরপরেই শুরু হয় তার তাণ্ডব। রাস্তার উপরে দাঁড়িয়ে একা 4-5 জনকে পেটাতে শুরু করে। বাজারের লোক স্তম্ভিত হয়ে দেখছে। সাদের প্রতিটি ঘুষি আর লাথিতে হাড় মরমর করে শব্দ পাওয়া যাচ্ছে। কারণ নাক ফেটে রক্ত পড়ছে, কেউ দাঁত হারিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সাদের শার্টের উপরে কয়েক ফোঁটা রক্ত ছিটকে আসে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। সে যেন এক উন্মাদ জানোয়ার। যে ছেলেটা অপমান করেছিল তাকে মাটিতে ফেলে বুকের উপরে পা দিয়ে দাঁড়ায় সাদ। সাদ মির্জার নাম শুনেছিস কখনো? এরপরে যদি আমার ছায়া দেখিস তবে রাস্তা পরিষ্কার করে উল্টো দিকে দৌড় দিবি, মনে থাকবে? ছেলেটা আধমরা হয়ে হাত জোর করে ক্ষমা চায়। সাদ তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে আবার গাড়িতে গিয়ে বসে। তার হাত এখন রক্তে ভেজা। সোজা গাড়ি চালিয়ে চলে আসে তার সেই ক্লাবে। ক্লাবের ভেতরে অন্ধকার আর ধোঁয়ার রাজত্ব। সেখানে তার চামচারা তাকে দেখে উঠে দাঁড়ায়। সাদ এক কোণে বসে এক গ্লাস কড়া মদ আর সিগারেট হাতে নেয়। ক্লাবের গুমোট অন্ধকারের ভেতরে তখন তামাকের ধোঁয়া আর উচ্চস্বরে হাসির আওয়াজ। মির্জা বাড়ির বড় ছেলে সাদ মির্জা একা নয়, সেখানে গোল হয়ে বসে আছে তার পুরনো সেই জাউরা বাহিনী। এরা ছোটবেলার বন্ধু, যারা সাদের সাথে পাল্লা দিয়ে একসময় সারা শহর দাপিয়ে বেরিয়েছে, একসাথে মারপিট আর জাউরামি করে হাত পাকিয়েছে। সাদের হাতে মদের গ্লাস, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। রাত প্রায় 2টা বাজে। ফালাক অপেক্ষা করছে সাদের জন্য। মানুষটা যতই পাষাণ হোক, এই গভীর রাতে সে কোথায় আছে, কেমন আছে, এই দুশ্চিন্তা ফালাকের। বাড়ির সবাই যার যার ঘরে অঘরে ঘুমাচ্ছে। শুধু ড্রয়িং রুমের একটা ডিম লাইট জ্বলছে। ফালাকের চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। সে মনে মনে বলছে, উনি যেন সহি সালামতে বাড়িতে চলে আসে। হঠাৎ গেটের বাইরে একটা গাড়ির ইঞ্জিনের গোঙানি শোনা গেল। ফালাকের বুক ধক করে উঠল। জানালার পর্দা সরিয়ে দেখল সাদের কালো জিপটা এঁকে বেঁকে এসে থেমেছে। ফালাক দ্রুত পায়ে দরজা আগেই খুলে দিল। সাদ টলতে টলতে ভেতরে ঢুকল। অতিরিক্ত মদ্যপানে তার চোখ দুটো লাল হয়ে আছে, কিন্তু সামনের দরজাটা ওভাবে হা হয়ে খোলা দেখে আর ফালাককে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল। মাতাল মস্তিষ্কেও যেন একটা ধাক্কা লাগলো। ফালাকের দিকে তাকিয়ে রইল। এই বাড়ির কেউ কোনোদিন সাদের জন্য এইভাবে দরজা খুলে রাখেনি। সবাই জানে এক জানোয়ার আছে, যখন ইচ্ছা আসবে আর যখন ইচ্ছা যাবে। সাদ জড়ানো গলায় ভ্রু কুঁচকে কর্কশ্বরে বলল, এই মেয়ে, এত রাতে তুই এখানে কি করছিস? না, মানে আপনার জন্য অপেক্ষা করছিলাম। সাদ কয়েক সেকেন্ড স্থির হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। চোখে এক বিচিত্র বিস্ময় আর অবিশ্বাস। এই নিঃস্বার্থ অপেক্ষাটা তার পাষাণ হৃদয়ে যেন তীরের মতো গিয়ে বাঁধল। কিছু বলতে চাইল, কিন্তু পরক্ষণেই নিজের ভাবমূর্তি ধরে রাখতে আবার গম্ভীর হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে একটা অবজ্ঞার দৃষ্টি ছুড়ে দিয়ে সে টলতে টলতে উপরের দিকে নিজের ঘরের দিকে চলে গেল। ফালাক একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই মানুষটার কাছ থেকে কোনো ধন্যবাদ পাওয়া সম্ভব নয়। ধীর পায়ে মেইন দরজাটা বন্ধ করে দিল। তারপর অন্ধকার ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে সাদের ঘরের দিকে এগিয়ে গেল।
ফালাক ঘরে ঢুকে দেখে সাদ বিছানার এক কোণেই বসে আছে, এক পা মেঝেতে আর অন্য পা বিছানায় তোলা। কালো শার্টের বোতামগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু নিঃশ্বাস করে বারবার হাতটা লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। ফালাক ধীর পায়ে এগিয়ে গিয়ে সাদের সামনে দাঁড়ায়। সাদ মুখ তুলে তাকালো। তুই কেন আমার পিছু ছাড়ছিস না বলতো? তোকে কি আমি আদর করি যে তুই আমার জন্য রাত জেগে থাকবি? ফালাক উত্তর দিল না। সে সাদের সামনে হাঁটু গেড়ে বসল। কাঁপা কাঁপা হাতে সাদের শার্টের বোতামগুলো একটা একটা করে খুলে দিতে লাগলো। সাদ বাধা দিল না, বরং নির্লিপ্ত হয়ে ফালাকের এই যত্নটা দেখতে লাগলো। ফালাকের আঙুলগুলো যখন সাদের বুকের তপ্ত চামড়ায় স্পর্শ করছে, তখন সাদের শরীরের ভেতরে এক শিহরণ বয়ে যাচ্ছে। সাদ এবার ফালাককে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার মাথার ভেতরের সব অন্ধকার আর কোলাহল যেন ফালাকের এই ছোট্ট সান্নিধ্যে এসে থমকে গেল। ফালাক সাদের চোখের উপরে হাত রাখল। সাদ গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগে শুধু একবার অস্ফুট স্বরে বলল, তুই খুব অদ্ভুত মেয়ে। ভোরের কাঁচা রোদ জানলার পর্দার ফাঁক গলে এসে ফালাকের মুখে খেলা করছে। আজ তার ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে গেছে। চোখের পাতা মেলে ফালাক আড়মোড়া ভাঙে। ঘরের ভেতরের এসির হিমেল আমেজ এখনও বিদ্যমান। সাদ পাশে নেই। ফালাকের মনে এক চিলতে ভয় আর সংশয় উকি দেয়, মানুষটা কি আবার সেই মেজাজ নিয়ে বেরিয়ে গেল? কিন্তু তখনই নজর যায় নিজের বালিশের একদম পাশে। সেখানে এক গুচ্ছ টাটকা সতেজ শিউলি ফুল রাখা। সাদা পাপড়ি আর কমলা বোটার সেই চিরচেনা মাধুর্য দেখে ফালাকের বুকটা এক অপার্থিব সুখে ভরে ওঠে। ফালাক আলতো করে ফুলগুলো হাতে তুলে নেয়। দুই হাতের তালুতে ফুলগুলো নিয়ে নাকের কাছে চেপে ধরে গভীর এক শ্বাস টানে। ওই স্নিগ্ধ ঘ্রাণটা যেন তার কষ্টকে এক নিমেষে মুছে দিচ্ছে। ফালাকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আপন মনেই ভাবছে, এই ফুলগুলো কে রাখলো এখানে? ঠিক তখনই বারান্দার দিক থেকে ভারী পায়ের শব্দ পাওয়া যায়। ফালাক চমকে তাকিয়ে দেখে সাদ ঘরে ঢুকছে। পরনে সাদের একটা হাফ স্লিভ টি শার্ট আর ট্রাউজার। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। তার চোখে সেই চেনা কঠোরতা থাকলেও কোথাও যেন এক বিন্দু নরম ভাব লুকিয়ে আছে। ফালাক অপ্রস্তুত হয়ে ফুলগুলো সরিয়ে রাখার চেষ্টা করে। নিচু স্বরে বলে, আপনি আপনি কি এগুলো আমার জন্য এনেছেন? সাদ একটা তাচ্ছিল্যের হাসি দেয়। পকেট থেকে একটা সিগারেট বের করতে গিয়েও কিভাবে থেমে যায়। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসে। সাদের উপস্থিতি ফালাকের হৃৎপিণ্ডকে আবার দ্রুত নাচিয়ে তুলে। বেশি আহ্লাদিত হওয়ার দরকার নেই। কাল রাতে আমার জন্য দরজা খুলে রেখেছিলি না? না খেয়ে রাত জেগে অপেক্ষা করেছিস। এটা তারই একটা ফেভার রিটার্ন। সাদ মির্জা কারো ধারে রাখে না। ওই ফুলটা তোর পছন্দ, তাই বাগানে গিয়ে কয়েকটা আনলাম। এর পেছনে অন্য কোনো কারণ খুঁজতে যাস না, বুঝেছিস? সাদের কথাগুলো তীরের মতো হলেও ফালাকের কিশোরী মন আজ কিছুতেই বিষণ্ণ হতে পারছে না। এই প্রথম সাদের হাত থেকে কোনো উপহার পেল, সেটা স্রেফ কৃতজ্ঞতা হোক আর জেদ হোক। ফালাকের কাছে এই শিউলি ফুলগুলো আজ হিরে জহরতের চেয়েও দামি মনে হচ্ছে। ফালাক ফুলগুলো নিজের বুকের কাছে চেপে ধরে। সাদের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করে। সাদ ফালাকের এই হাসি দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। ভ্রু কুচকিয়ে বলে, তাকিয়ে আছিস কেন ওভাবে? তাড়াতাড়ি উঠে নিচে যা, মা তোকে খুঁজছে। সাদ কথাটি বলেই গটগট করে ঘরের বাইরে চলে যায়। ফালাক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ফ্যাকাশে মুখে আজ যেন এক নতুন লাবণ্য খেলে যাচ্ছে। সাদের দেওয়া শিউলি ফুলের গন্ধে পুরো ঘরটা এখন মায়াবী অরণ্য মনে হচ্ছে। শিউলি ফুলের মাদকতাময় ঘ্রাণটা যেন ফালাকের শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিচ্ছে। ফুলগুলো হাতের তালুতে নিয়ে বারবার দেখছে। ছোটবেলায় যখন সে বাবার সাথে বাগানে যেত, তখন এই ফুলগুলো দেখলে তার মনে হতো এগুলো বুঝি ঝরে পড়া কোনো নক্ষত্র। আজ সেই একই ফুল তার কাছে জীবনের এক নতুন অর্থ হয়ে ধরা দিয়েছে। ডাইনিং টেবিলে এক থমথমে পরিবেশ। মির্জাবাড়ির সবাই নাস্তা করতে বসেছে। সাদ বসে চুপচাপ খাচ্ছে। হঠাৎ সাদের বাবা গম্ভীর গলায় কথা বলা শুরু করলেন। কাল বাজারে তুমি যা করেছ
সেই খবর আমার কানে এসেছে সাদ। মির্জাবাড়ির বড় ছেলে হয়ে তুমি রাস্তার মাঝখানে ওইভাবে মস্তানি করতে পারো না। এই আভিজাত্যের সম্মান না রাখতে পারলে এই বাড়িতে তোমার থাকার দরকার নেই। সাদের মা নিচু স্বরে বললেন, আহা, সকালবেলা নাস্তার টেবিলে এইসব থাক না। না থাক কেন? তোমার ছেলের এই গুন্ডামির জন্য কাল বাজারে আমাদের মুখ ছোট হয়েছে। লোকে বলা বলি করছে বড় ছেলেটা একটা জানোয়ার হয়ে জন্মেছে। সাদ আর এক লোকমাও মুখে তুলল না। ধপ করে পানির গ্লাসটা রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে পা বাড়ালো। ফালাক একপাশে দাঁড়িয়ে ভয়ার্ত চোখে দেখছিল সবটা। এদিকে আয়ান, ঈশান, ফারহান, মীরা সবাই খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। তোমাদের আবার কি হলো? খাবো না বলে সব কয়টা সাদের পেছন পেছন চলে গেল। সাদ গ্যারেজের দিকে যাচ্ছে, তার কালো জিপটার কাছে। তখন পেছন থেকে আয়ান, ঈশান ডাক দিল, ভাইয়া। সাদের রাগ আর জেদ ওরা খুব ভালো করে চেনে। সাদ গাড়ির দরজা খুলে উঠতে যাবে, ঠিক তখনই, ভাইয়া দাঁড়াও। সাদ ভ্রু কুচকে পিছনে ফিরল। আয়ান আর ঈশান এসে সরাসরি সাদকে জাপটে ধরল। ফারহান আর মীরাও এসে জড়িয়ে ধরল। ভাইয়া যেও না। সাদ পাথরের মতো দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। এরপর দীর্ঘ বলিষ্ঠ হাত দুটো দিয়ে একে একে সবার মাথায় হাত বুলিয়ে দেয়। এই স্পর্শে কোনো রুক্ষতা নেই, আছে এক বড় ভাইয়ের আজন্ম লালিত দায়িত্ব আর অব্যক্ত ভালোবাসা। আলতো করে ওদের হাত সরিয়ে দেয়। এরপর কোনো কথা না বলে, কোনো প্রতিজ্ঞা না করে ধীর পায়ে গিয়ে জিপের ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়িটা গিয়ারে ফেলে যখন ক্ল্যাচ ছাড়বে, ঠিক তখনই সাদের দৃষ্টি হঠাৎ আটকে যায় দরজার এক কোণে। সেখানে গুটি সুটি হয়ে দাঁড়িয়ে আছে ফালাক। বড় বড় চোখ দুটোতে এক অদ্ভুত অস্থিরতা আর মায়া। হয়তো সবার মতো সামনে এসে যেও না বলার সাহস পায়নি, কিন্তু তার ওই নীরব চাহনি যেন সহস্রবার সাদকে ফিরে আসার আকুতি জানাচ্ছে। সাদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। ফালাকের ওই চাহনি সাদের বুকের বাঁ পাশে এক অজানা মোচড় দেয়। সাদ ফালাকের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয়, নিজেকে শক্ত করে, স্টিয়ারিংটা শক্ত করে ধরে এক্সিলেটারে চাপ দেয়। ধুলো উড়িয়ে জিপটা গেট দিয়ে বের হয়ে যায়। ফালাক এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে, যতক্ষণ না গাড়িটা তার চোখের আড়ালে চলে যায়। মির্জা ভিলার ফটক থেকে শুরু করে ছাদ পর্যন্ত বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে। আজ আয়ান আর ঈশানের গায়ে হলুদ। বাড়ির প্রতিটি কোণে এখন উৎসবের আমেজ। সারা বাড়ি সাজানো হয়েছে। বাগানের গাছগুলোতে ছোট ছোট মরিচপাতিগুলো জোনাকির মতো জ্বলছে। সন্ধ্যা নামার আগেই বাড়িটা আত্মীয় স্বজন আর কাজিনদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। বাড়ির উঠোনে বিশাল প্যান্ডেল করা হয়েছে। একপাশে হলুদ আর সাদা কাপড়ের কারুকাজ করা স্টেজ, যেখানে দুই বর আয়ান আর ঈশান বসবে। চারিদিকে কাঁচা হলুদের ঘ্রাণ আর সুগন্ধি ফুলের মৌমৌ গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আত্মীয়দের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। কাজিনরা হুল্লোড় করে বেড়াচ্ছে। মীরা আর ফারহান আজ সব চাইতে ব্যস্ত। সে তার বান্ধবীদের নিয়ে নাচের মহড়া দিচ্ছে। ফারহান পাঞ্জাবি পরে এদিক ওদিক ছুটছে। ড্রয়িং রুমে বসে কাজিনরা উচ্চস্বরে হাসাহাসি করছে। কেউ কেউ আবার সেলফি তোলায় ব্যস্ত। সব মিলিয়ে বাড়িটা যেন একটা জীবন্ত উৎসবে পরিণত হয়েছে। কিন্তু এত হাসি খুশির আর আলোর ভিড়েও একটা অন্ধকার কোণ রয়ে গেছে। সেটা হলো সাদের অনুপস্থিতি। মির্জাবাড়ির বড় ছেলে, যার নেতৃত্বে এই আয়োজন হওয়ার কথা ছিল, সে আজ 7 দিন ধরে নিখোঁজ। এসব যদিও সবার কাছে স্বাভাবিক, সাদ প্রায়ই সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য বাড়ি থেকে চলে যায়, অনেক দিন আসে না। তবে ফালাকের কাছে অস্বাভাবিক। তার মনটা খুঁজতে থাকে সাদকে। একেই বলে হয়তো 3 কবুলের টান। বাড়ির বড় বউ হিসেবে সবার আপ্যায়নের দায়িত্ব পালন করছে। মেহমানদের শরবত দেওয়া, নাস্তার প্লেট এগিয়ে দেওয়া, সবই সে যান্ত্রিকভাবে করে যাচ্ছে। তার মনটা পড়ে আছে অন্য জায়গায়। আত্মীয়রা কানাঘুষো করছে। একজন বলে উঠলেন, বড় ছেলেটার দেখা নেই কেন? বাড়ি জুড়ে উৎসবের উন্মাদনা এখন চরমে। ম গন্ধে ভরে আছে চারপাশ। গাঁদা ফুলের সুবাস আর কাঁচা হলুদের ঘ্রাণ মিলেমিশে একাকার। মীরা আর ফারহান বন্ধুদের নিয়ে ড্রয়িং রুমে
নাচের শেষ মুহূর্তের রিহার্সাল দিচ্ছে। সাউন্ড বক্সে তারও স্বরে বাজছে বিয়ের গান। একটু পরেই আয়ান আর ঈশানকে নিয়ে সবাই স্টেজের দিকে যাবে। ফালাক আজ এক মুহূর্তের জন্য বসার সুযোগ পায়নি। বাড়ির বড় বউ হিসাবে সব দায়িত্ব যেন তার কাঁধেই। ড্রয়িং রুমে এসে মেহমানদের শরবত আর মিষ্টি এগিয়ে দিচ্ছে। আত্মীয় স্বজনেরা তাকে ঘিরে নানান প্রশ্ন করছে। কেউ কেউ প্রশংসা করছে তার রূপের, কিন্তু ফালাকের সেসব শোনার সময় নেই। হাতে একটা রূপালি ট্রেতে সাজানো মিষ্টি নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব ঠিক আছে কিনা। পেতলের বাটিতে কাঁচা হলুদ বাটা, রঙিন ডালিতে সাজানো ফলমূল, মাঝখানে একটা বড় কেক, সব কিছু একদম নিখুঁত। ফালাক একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে। আয়ান আর ঈশানের এই বিশেষ দিনটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই দিকেই তার সব খেয়াল। কাজ শেষ করে ফালাক যখন উপরের দিকে পা বাড়ায়, তখন তার অবস্থা বেশ আলুথালু। সারাদিনের খাটুনিতে মাথার ক্লিপটা ঢিলে হয়ে চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে পড়েছে। এক হাতে একটা বড় ফুলের ডালা, যাতে ঠাসা হলুদ গাঁদা ফুল। অন্য হাত দিয়ে বারবার উড়ন্ত চুলগুলো সামলানোর চেষ্টা করছে সে। তার এখন জরুরি একটা হেয়ার ব্যান্ড দরকার। ধীর পায়ে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। সারা বাড়ি তখন আলোয় ঝলমল করছে। প্রতিটা বারান্দায় মরিচবাতির রোশনাই, কিন্তু ফালাক দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই দেখে ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ফালাক আলতো করে বাটি পেয়ে ঘরে ঢোকে। অন্ধকারের ভেতরে আবছা আসবাবপত্র দেখা যাচ্ছে। দেয়াল হাতড়ে সুইচ বোর্ডের কাছে যায়। টিক করে সুইচে চাপ দিতেই পুরো ঘর দুধ সাদা আলোয় ঝলমলিয়ে ওঠে। আর ঠিক তখনই ফালাকের হৃৎপিণ্ড যেন থমকে গেল। বিছানার পাশের ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে সাদ। তার পরনে কালো শার্টটা, দুই পা সামনের টেবিলের উপরে তোলা, এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে আছে। ফালাক, আহ! হঠাৎ এই দৃশ্য দেখে ফালাক এতটাই আটকে ওঠে, হাতে থাকা গাঁদা ফুলের ডালাটা সজোরে পড়ে যায়। ফুল ছিটকে গিয়ে সাদের পায়ের কাছে আর সারা মেঝেতে ছড়িয়ে পড়ে। ফালাক পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। তার বড় বড় চোখ দুটো ছানা ভরা। ফালাকের বুকটা উঠানামা করছে। 7টা দিন, দীর্ঘ 7টা দিন এই মানুষটার কোনো চিহ্ন ছিল না। অথচ এখন সে চোখের সামনে রক্ত মাংসের মানুষ হয়ে বসে আছে। সাদ কখন এলো? ফালাক কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে। আপনি আপনি কখন এলেন? সাদ কিছু বলে না। বাড়িতে এত মানুষ, সবাই আপনার খোঁজ করছিল। সাদের মুখ দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। কোনো উত্তর দেয় না, যেন ফালাকের অস্তিত্বই তার কাছে এখন গৌণ। পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে। লাইটারের একটা তীক্ষ্ণ ক্লিক শব্দ হয়। আগুনের শিখায় সাদের রুক্ষ মুখটা এক মুহূর্তের জন্য উদ্ভাসিত হয়ে ওঠে। গভীর একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ে। সাদের এই মৌনতা ফালাকের মনে হাজারটা প্রশ্নের জন্ম দিচ্ছে। মানুষটা কি রেগে আছে? এই 7 দিন কোথায় ছিল? ফালাক অপলক দৃষ্টিতে সাদের দিকে তাকিয়ে থাকে। গত 7 দিনে কতবার ভেবেছে, কিন্তু এখন সামনাসামনি দাঁড়িয়ে ফালাকের গলা দিয়ে কোনো স্বর ফুটছে না। ফালাক মেঝেতে পড়ে ফুলগুলোকে হাত দিয়ে কুড়োতে থাকে। তার চুলে সেই ব্যান্ডটা লাগানো হয়নি, তাই অবাধ্য চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে। সাদ একবার ঘাড় ঘুরিয়ে ফালাকের দিকে তাকায়। ফালাক কথা বলতে গিয়ে তোতলাচ্ছে। আমি আমি জানতাম না আপনি এখানে। আমি শুধু একটা ব্যান্ড নিতে এসেছিলাম। সাদ আস্তে করে তার পা দুটো টেবিল থেকে নামালো। চেয়ারের পাশেই টেবিলে রাখা ব্যান্ড। ফালাক নিতে আসে, হাত বাড়ায়। এতে সাদের কাছে চলে আসে কিছুটা। ফালাক আসতেই সাদের নাকে বেলি ফুলের সুবাস আসে। নাক টেনে একবার ঘ্রাণ নেয়। ফ্ল্যাশব্যাক। মির্জা ভিলার ফটক দিয়ে সাদের কালো জিপটা ভেতরে ঢুকলো। তখন বাড়ির ভেতরে উৎসবের ডামাডোল তুঙ্গে। সাদের মেজাজটা এমনিতেই সপ্তমে চড়ে আছে। আয়ান আর ঈশান যেভাবে দিনরাত তাকে ফোন করে আর মেসেজ দিয়ে অতিষ্ঠ করে তুলেছে, তাতে না এসে উপায় ছিল না। ভাই দুটোর এই জেদ আর তুই না এলে বিয়ে করব না, এই সবই টেনে এনেছে। গাড়ি থেকে নামতেই
ঝা চকচকে আলোকসজ্জা আর আত্মীয়দের ভিড় দেখে সাদের ভেতরে এক তীব্র বিতৃষ্ণা জন্ম নিল। বিড়বিড় করে বলল, ফালতু যত সব আদিক্ষেতা। পকেটে হাত দিয়ে হনহনিয়ে ভিতরে ঢুকল। সাদ কারো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির বাঁকে সাদের দৃষ্টি হঠাৎ থমকে গেল। ওপর থেকে নেমে আসছে ফালাক। বাসন্তী রঙের সুতির শাড়িটা ফালাকের গায়ের দুধে আলতা রঙে যেন এক নতুন মায়া ছড়িয়েছে। হাতে কাচের চুড়িগুলোর রিনছিন শব্দ সিঁড়িতে প্রতিধ্বনিত হচ্ছে। সাদ এক মুহূর্তের জন্য পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। সাদের রুক্ষ আর বিশৃঙ্খল মস্তিষ্কে কে যেন হঠাৎ এক মুঠো স্নিগ্ধতা ছুড়ে দিল। বাসন্তী রঙে মেয়েটাকে অপার্থিব রূপবতী বলেই মনে হচ্ছে। সাদের কঠোর চোখের চাহনি এক মুহূর্তের জন্য শিথিল হয়ে এলো। সে অপলক দৃষ্টিতে ফালাকের ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। কেন জানি সাদের মনে হলো এই 7 দিনে মেয়েটা যেন আরও একটু বেশি সুন্দর হয়ে গেছে, নাকি এতদিন পরে দেখলো তার জন্য বেশি সুন্দর মনে হচ্ছে। কেন কে জানে। ফালাক সিঁড়ি দিয়ে নেমে চলে গেল, কিন্তু সাদের দিকে একবারও তাকালো না। তার চোখ নিচে। সে ব্যস্ত হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো আত্মীয়দের জন্য কোনো নাস্তা বা শরবত আনতে যাচ্ছে। সে টেরই পেল না যে ঠিক তার পাশেই সেই মানুষটা দাঁড়িয়ে আছে, যার জন্য সে 7 দিন ধরে চাতক পাখির মতো প্রতীক্ষা করছে। ফালাক রান্নাঘরের আড়ালে চলে যেতেই সাদ যেন সম্বিত ফিরে পেল। দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। তার বুকের ভেতরে একটা অজানা ধকধকানি শুরু হয়েছে, যা সে ঘৃণা করে। নিজেকে সামলে নিয়ে সে দাঁতের দাঁত চেপে সাদ বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। বর্তমান এদিকে টেবিল থেকে ব্যান্ড নেওয়ার সময় সাদের কাছাকাছি যেতে সাদের গায়ের পুরুষালী ঘ্রাণ ফালাকের নাকে আসতেই সে চোখ বন্ধ করে ফেলে। ফালাকের বুক ধরফর করছে। এরপর হঠাৎই